দর্শক দেখতে পাচ্ছেন এখনো দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ছাত্রলীগ কর্মীরা ভয়াবহ রূপে কিন্তু ঢাকার রাজপথ দখল করে নেয়। দেখতে পারবেন ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। তবে এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আমার মনে হয় যে এই খবরটা বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য ঈদ মোবারক, জামাতের জন্য ঈদ মোবারক কিনা। বাংলাদেশের রাজনীতিতে এখন সেনাবাহিনী বিরোধী একটি ঐক্য দেখা যাচ্ছে, আকারে ইঙ্গিতে অথবা প্রকাশ্যে ক্যান্টনমেন্টের সমালোচনা করা এবং সেনাবাহিনীকে খোঁটা দিয়ে কথা বলা একটা স্টাইলে পরিণত হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের সব কিছু, রাজনীতি, সংবিধান, সরকার পদ্ধতি সবকিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তছনছ হয়ে যেতে পারে, এটা বিএনপি মনে করছে এবং এটা অসম্ভব না হতে পারে। দর্শক, রাজনীতি হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা, আর বিপ্লব পরবর্তী এই বাস্তবতায় কখন কি ঘটে বলা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে অনেক কথা বলবো। আবারও উত্তাল রাজপথ, হঠাৎ করেই প্রকাশ্যে আসতে শুরু করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। আবারও দেশে শুরু হচ্ছে তুলফার উত্তাল। দর্শক, সারা দেশে কি হতে চলেছে? অন্যদিকে এবার বাংলাদেশের জন্য চরম সুসংবাদ দিলেন জাতিসংঘ। কি সে সুসংবাদ সেটাও দেখবো। অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীকে, অর্থাৎ বাংলাদেশের যে সামরিক সেনাবাহিনী আছে, সেনাবাহিনীকে একটা পক্ষ চাচ্ছে যে জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে, অর্থাৎ সেনাবাহিনীর প্রতি একটা ঘৃণা সৃষ্টি করা হচ্ছে। সেটা নিয়ে সময়ের আলোচিত একজন ব্যক্তি, আপনারা যাকে সবাই নেমেছিলেন, গোলাম মাওলা রানী, তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। তার মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন, তার সে বক্তব্যটাও শুনতে পাবেন। দর্শক, বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর বেশি কথা না, আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, আমরা একটু বিস্তারিত এখানে দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন সেনাবাহিনী বিরোধী একটি ঐক্য দেখা যাচ্ছে, আকারে ইঙ্গিতে অথবা প্রকাশ্যে ক্যান্টনমেন্টের সমালোচনা করা এবং সেনাবাহিনীকে খোঁটা দিয়ে কথা বলা একটা স্টাইলে পরিণত হয়ে গেছে। সেনাবাহিনী আমাদের দেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রথম দিক থেকেই। সেটি হলো, এই সেনাবাহিনী কেন দরকার? এই সেনাবাহিনী আমাদের দুজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে খুন করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সেনাবাহিনী মানে তিনটি সামরিক শাসন তারা বাংলাদেশে কায়েম করেছে। খন্দকার মোশতাকের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সামরিক শাসন, এরশাদ দ্বিতীয় সামরিক শাসন এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় তৃতীয় সামরিক শাসন। আর এখন এই সময়টিতে বলা হচ্ছে যে পর্দার আড়ালে থেকে আসলে সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং শেখ হাসিনার যে পলায়ন, এটি মূলত সেনাবাহিনীর কারণে হয়েছে। সেনাবাহিনী সরাসরি তার কমান্ড ফলো করেনি। অনেকে এটাকে সেনা বিদ্রোহ, সেনা অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে, যার কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন। যদি সেনাবাহিনী শুধুমাত্র ক্যান্টনমেন্টে থাকতো, শেখ হাসিনা যেভাবে পুলিশকে সাজিয়েছিল এবং তার ছাত্রলীগ যুবলীগকে যেভাবে সে আর্মড করে ফেলেছিল, সেক্ষেত্রে বহুদিন একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থাকতো। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী যারা কর্মকর্তা রয়েছেন, তারা যদি শেখ হাসিনার সঙ্গে কোঅপারেশন করতেন কিংবা নিউট্রাল থাকেন, তাহলে ভিন্ন ইতিহাস হতো। এর থেকে যেটি হচ্ছে, যারা আগামীতে ক্ষমতা আসবে, রাষ্ট্র ক্ষমতা আসবে, রাজনৈতিক শক্তি, তারা সেনাবাহিনীকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন। তারা মনে করছেন যে এদেরকে যতই আদর করা হোক না কেন, যত্ন করা হোক না কেন, এরা শেষমেশ আসলে পক্ষে থাকে না। এরা, জিয়াউর রহমান তাদের জন্য কি না করেছেন, একটার পর একটা ক্যান্টনমেন্ট করেছেন, তাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করা থেকে শুরু করে তাদের যে ডিগনিটি, সেই ডিগনিটি তিনি দান করেছেন। তখন মিলিটারি মিনস একটা বিরাট ব্যাপার জিয়াউর রহমানের জমানাতে। এরশাদ তাদের জন্য কি না করেছেন। তো জিয়াউর রহমান সাহেব শুধু নিজে নিহত হননি, পরবর্তীতে যখন কু করা হলো, সেনাবাহিনী সেখানে ভূমিকা পালন করেননি, তার পরিবার পরিজনের সাথে ওভাবে দায়িত্ব পালন করেননি। ফলে বিএনপির মনে যে দুঃখটা আপনি বোঝার চেষ্টা করেন, বিএনপি 3বার দুঃখ পেয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুতে একবার, জাস্টিস সাত্তারের ক্ষমতা হারানোর সময় একবার, আর 1/11 সময় একবার।
মোট 3 বার। আর চতুর্থবার ওটা অতটা মাইল্ড, কিন্তু মানে জিয়া পরিবার ভীষণ ব্যথিত হয়েছে। সেটা হলো সেনাবাহিনীর ভিতরে তাদের যে এক্সেস ছিল, বাড়িটা ছিল, সেই বাড়িটা ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে এবং তখন সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছে। এই হলো অবস্থা। কাজেই বিএনপির যারা লোকজন রয়েছে তারা নিঃসন্দেহে সেনাবাহিনীকে ভালোবাসবে, আপন করবে, কোনো রিজন নেই। একই কথা জাতীয় পার্টি, তারাও বলবে যে না, আমরা তো অনেক কিছু করেছি এই বাহিনীর জন্য, কিন্তু আমাদের বিপদের সময় তো জেনারেল নুরুদ্দিন খান যাকে বানালাম তিনি দাঁড়াননি। আর এখন যাকে বলে আওয়ামী লীগের লোকজন তো জেনারেল ওয়াকার সাহেবকে একেবারে গালাগাল করে যাচ্ছে তাই বলে তারা যে সকল কথাবার্তা বলছে, তাতে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে তারা এই সেনাবাহিনী রাখবে কিনা সন্দেহ। এরকম একটা তাদের ক্ষোভ চলে আসছে যে এই সেনাবাহিনী আমাদের বাবাকে মারছে, ৭৫-১৫ আগস্ট ঘটাইছে, এই সেনাবাহিনীতে আমরা অনেক নিগৃহীত হয়েছি, ক্যান্টনমেন্টে ঢুকে পারিনি, তারপরে সেই সেনাবাহিনীকে ব্যবসা দিয়েছি, বাণিজ্য দিয়েছি, আর্ম দিয়েছি, অ্যামুনিশন দিয়েছি। সেনাবাহিনীর যারা প্রধান হয়েছে নিজের ছেলের মতো তাদেরকে এক টেবিলে বসে খাওয়াইছি, দাওয়াইছি, আদর যত্ন করেছি। এরপরে আমার একেবারে নিকট আত্মীয় ভাগ্নের জামাইকে সেনাপ্রধান বানাইলাম। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। তবে এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কিন্তু দলটি নির্বাচনে অংশ নিলে কুমিল্লা 4 আসন থেকে লড়তে পারেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যদিও বিএনপির ঘাঁটি খ্যাত কুমিল্লার দেবিদ্বারে 3 ভাগে বিভক্ত দলটির রাজনীতি। আগামী নির্বাচনে বিএনপির এই দ্বন্দ্ব কি কাজে লাগাতে পারবেন হাসনাত? এলাকায় এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সরজমিনে জানা যায়, কুমিল্লা 4 দেবিদ্বার সংসদীয় আসনে বিএনপির 3 মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে 3 ধারায় পরিচালিত হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ততই দৃশ্যমান হচ্ছে। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সি, কুমিল্লার উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা MA আউয়াল খান পৃথক 3টি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। তবে এর মধ্যে মঞ্জু ও তারেকের গ্রুপ বেশ শক্তিশালী। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বিএনপির ত্রিমুখী দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে যাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো নেতিবাচক মন্তব্যই তার গন্তব্য ঠেকাতে পারছে না। সব উস্কানি ও মন্তব্য পাশ কাটিয়ে তিনি সংগঠনকে তৃণমূল থেকে সংগঠিত করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন। স্থানীয় জানান, দেবিদ্বার বিএনপির ঘাঁটি, এখানে দলটির ভোট ব্যাংক রয়েছে। ধানের শীষ এই এলাকার মানুষের প্রিয় প্রতীক। দ্বন্দ্ব ভুলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এক হয়ে গেলে দলের পক্ষে ভোট বিপ্লব ঘটতে পারে। যদিও নবীন প্রার্থী এবং তরুণ সংগঠক হিসেবে ভালোভাবেই সাড়া ফেলেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সামনের সারির এ নেতা বেশ কৌশলে এগোচ্ছেন। মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরির জন্য কাজ করছেন এই বিপ্লবী। আগামী নির্বাচনে তিনি কি ধরনের চমক দেখাবেন এমন আলোচনা সবার মুখে মুখে। সাম্প্রতিক একাধিক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো প্রার্থী যেন জনগণকে ধোঁকা দিতে না পারে সেজন্য তাদের সচেতন করার কাজ করছেন তিনি। সে লক্ষ্যে উঠানের রাজনীতি শীর্ষক আলোচনা চালানো হচ্ছে। এনসিপি রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আগামী নির্বাচনে জনগণ যাকে চাইবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আমার মনে হয় যে এই খবরটা বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য ঈদ মোবারক। জামাতের জন্য ঈদ মোবারক কিনা টেনশনেরও কিছু নাই। দেখেন, জামাতের রাজনীতি হচ্ছে 2 রকম। একটা হচ্ছে দৃশ্যমান, আরেকটা হচ্ছে অদৃশ্য, যেটা গুপ্ত বলা হয়। এটা আপনি অস্বীকার করার সুযোগ নাই। কারণ জামাতের কথাটা এই কারণে বললাম যে আমি ব্যক্তিগতভাবে জামাতের অনেক নেতাকে চিনি ব্যক্তিগতভাবে। তো কথোপকথনও টুকটাক হয়, বিএনপি নেতা কর্মীদের সাথেও কথোপকথন হয়। তো সেখান থেকে আমি দেখছি যে ভোটের মাঠে জামাত যতটা গুছাইয়া রাখছে, ক্যান্ডিডেট দিয়া মাঠটারে ঠান্ডা করে রাখছে, ওই দৌড়ে বিএনপিও যায় নাই। কারণ মনোনয়ন যখন শুরু হইব, নমিনেশন যখন শুরু হইব, এক সিটে 5 জন প্রার্থী 10 জন প্রার্থী বিএনপির হবে, জামাতের না। আর তারা সেইটা আগেই শেষ করে ফেলছে। জামাত একটা চেইন অফ কমান্ডে চলে। তো দৃশ্যমান হচ্ছে পিআর নিয়া ভাই মাঠ গরম করে রাখছে, পিআর পদ্ধতি নিয়ে। আর অদৃশ্য যেটা গুপ্ত, তারা তাদের নির্বাচনী প্রচারণা বা টিম সেটেলমেন্ট সব করতেছে।
এখন বিএনপির জন্য আমরা কেন বললাম যে জামাত যদি একটু সময় পায় এটা তাদের জন্য ভালো, দুই কারণে ভালো। নিজেরা ভালো কাজ করে সামনে আসবে এটা যতটুকু ভালো, বিএনপির নেতাকর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাচ্ছে এটা তাদের জন্য এক্সট্রা একটা অ্যাডভান্টেজ তৈরি করে দিচ্ছে। সো যত দিন গড়াবে জামাতের জন্য ভালো, এনসিপির জন্য ভালো। কিন্তু আমরা কেন বিএনপির ঈদ মোবারক বলছি, আসেন নির্বাচনকে পেছানো অথবা আরেকটু সময়কাল ক্ষেপণ করা অথবা আরেকটু পিরিয়ডটা লম্বা করার জন্য নানান ধরনের আলোচনা বা অনেক কিছু চলতেছে, যে ডক্টর ইউনূস কোনোভাবেই যদি নির্বাচনটা চাপে পড়া হন অথবা এই যে আলোচনাগুলো আসতেছে আরেকটা অভ্যুত্থান ঘটাই দিবে, তো তিনি নির্বাচনটা পিছাই নেন। এখন ডক্টর ইউনূসকে শুধুমাত্র বিএনপির সাপোর্ট ছিল, আর কোথাও থেকে সাপোর্টটা কি ছিল যে শক্তিশালী রাষ্ট্র বা কোনো সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড? জি, ফাইনালি আসছে, এটা হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ যে নির্বাচনের জন্য ডক্টর ইউনূস যে সময়টাকে ফিক্সড করছেন, মানে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে পূর্ণ সমর্থন করেছে। এখন জাতিসংঘের এই সাপোর্টটা ডক্টর ইউনূসের সরকারের জন্য একটা শক্ত ব্যাকবোন হিসাবে কাজ করে যাচ্ছে। বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস, এবং তিনি মনে করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপনার সাক্ষাৎ করেছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী যিনি আছেন, তো তিনি আপনার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তো এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এই বার্তাটা পাঠানো হয়েছে জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যেই দৃঢ় সহযোগিতার জায়গা নির্বাচন পর্যন্ত সেটা আরো সুন্দরভাবে যাবে। বাংলাদেশের উন্নয়ন, অগ্রাধিকার এবং সংস্কার এগুলো নিয়েও আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নির্বাচন। গুইন লুইস বলছেন জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে ওইটা ফাও কথা, বাস্তবায়ন পদ্ধতিটা ঠিক করতে হবে। দর্শক বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তার আগে যারা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।